তোমরা পারলে এথিক্যাল হ্যাকিং এর একটা ইয়ে করে রাখবে, একটা সার্টিফিকেশন করে রাখবে, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। ওকে, যদি ইন্টারেস্ট থাকে এই লাইনে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, সিএইচ যদি তুমি করে রাখতে পারো, সেটা তোমার মানে জবের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। ওকে, ইসি কাউন্সিল থেকে করতে হবে, তবে কিন্তু তার ভ্যালিডিটি পাবে। আদার্স কোনো ভুলভাল জায়গা থেকে করলে হবে না। ইসি কাউন্সিল থেকে, যেটা রেজিস্টার্ড, যেটা সেখান থেকে করতে হবে। ঠিক আছে, কারণ তুমি যে কোনো সাইবার সিকিউরিটি ডোমেনে না, তোমার জব পেতে কোনো সমস্যাই হবে না। তাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে গ্র্যাজুয়েশন উইথ সিএইচ। সিএইচ এর ডিফারেন্ট ভার্সন আছে। তোমার সিএইচ করতে পারো, যদি অনেক কস্টলি অবশ্য। একটা কিটের দাম সিএইচ এর, তোমার নর্মাল কিটে বিভিন্ন ভার্সন আছে। নর্মাল কিটটার দাম হচ্ছে তোমার 40 থেকে 50,000, 40 to 50,000। ওই সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। ঠিক আছে, এই কিটের দামটা 40 থেকে 50,000। তোমাকে নিজে স্টাডি করতে হবে, ওরা মেটেরিয়াল দেবে, স্টাডি করতে হবে, দেন তোমার এক্সামিনেশন হবে। পোকটোড এক্সামিনেশন হয়, আবার সেন্টারে গিয়ে এক্সামিনেশন দিয়ে আসতে হয় ওদের সিএইচ এর, ইসি কাউন্সিলের যে রেজিস্টার্ড যে সেন্টার। তো সেখানে গিয়ে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, দেন তুমি সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। তো তোমরা ট্রাই করতে পারো। যাই হোক, তো আর এমন কিছু অর্গানাইজেশন আছে যারা ইসি কাউন্সিল থেকে এথিক্যাল হ্যাকিং এ তোমাকে কিট ফিট সব প্রোভাইড করবে। তারা তোমাকে হেল্প করবে, কি মানে কি ধরনের কোশ্চেন আসে তারা তোমাকে সাজেস্ট করবে। ঠিক আছে, সেই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সেটা আমি আমি কিছু রেফারেন্স দিয়ে দেবো, তার সঙ্গে তোমরা ডিরেক্ট কথা বলে নিতে পারবে যে কিভাবে কি হয় না হয়। হুম, হ্যাঁ, বুঝলাম না আকাশ। কোনটা? এনপিটিএল তো তোমার তো তোমার এনপিটিএল তোমার তো ধরো সিবির ওয়েটেজটাকে বাড়াবে। তোমার এমএআর পয়েন্ট তোমাকে আর্ন করতে হেল্প করবে। হ্যাঁ, তোমার সিবির ওয়েটেজটা বাড়াবে এনপিটিএল, অবশ্যই এনপিটিএল ডিমান্ড আছে বা ইয়ে আছে। তোমার ইন্টারভিউতে এনপিটিএল এর সার্টিফিকেশনটা অবশ্যই একটা ফ্যাক্টর। কিন্তু আমি বলছি যে যদি তুমি সাইবার সিকিউরিটি ডোমেনে যদি তুমি কাজ করতে চাও, তখন তোমাকে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সিএইচ। তারপরে তো আদার্স গুলো তো আসবেই। যে তোমার আফটার বিটেক যদি তুমি সিএইচটা যদি তুমি দেখাতে পারো যে আমার বিটেক আছে, আমার সিএইচ আছে, হ্যাঁ, তাহলে তো তুমি অবশ্যই ভালো ইয়ে করতে পারবে, মানে ভালো কোম্পানিতে জব পেতে পারবে অ্যাজ আ সাইবার সিকিউরিটি প্রফেশনাল বা অ্যাজ আ এথিক্যাল হ্যাকার, যে কোনো কোম্পানিতে। তো এথিক্যাল হ্যাকার কি করে না করে সেটা আমরা জানবো। তো ফার্স্টে আমি তো আমরা আমরা দেখো, আমরা হ্যাকারের টাইপ গুলো পড়েছিলাম, তার মানে তার মধ্যে একটা টাইপ আমি বলেছিলাম, দেখো হোয়াইট, তাই না? হোয়াইট হ্যাকার বলেছিলাম না? বলেছিলাম তো হোয়াইট হ্যাকার। তো ওই আমরা আমরা সেখানে কিন্তু আমরা এথিক্যাল হ্যাকারটা কিন্তু কিছুটা আমরা, হ্যাঁ, ওই হোয়াইট হ্যাকারকেই তোমার বলা হয় এথিক্যাল হ্যাকার, সেটা আমরা দেখেছি। যাই হোক, আমি একটা প্রথমে একটা স্টোরি বলবো এথিক্যাল হ্যাকিং নিয়ে, দেন তারপরে কনসেপ্টে যাব। ঠিক আছে, মানে একটা স্টোরি বেসড এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করবো এথিক্যাল হ্যাকিং কনসেপ্ট সম্বন্ধে। তো আমার স্টোরিটার নাম হচ্ছে, উম, এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। বলো। হ্যাঁ, যা ইয়েটা ওই সেকেন্ড যেটা বললে। হ্যাঁ, 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 ডায়েট 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 ডায়েট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার স্টোরিটার নাম হচ্ছে দ্য গার্জিয়ান হ্যাকার। দ্য গার্জিয়ান হ্যাকার। এটা আমার নাম, স্টোরিটার নাম হচ্ছে দ্য গার্জিয়ান হ্যাকার। ওকে, তো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে ধরুন একটা ব্যাংক ছিল, যে ব্যাংকটার নাম হচ্ছে সিকিউর ব্যাংক। এটা একটা ব্যাংক, যে ব্যাংকটার নাম হচ্ছে সিকিউর ব্যাংক। তো যে ব্যাংকে তোমার ধরে নাও থাউজেন্ড অফ কাস্টমার আর মিলিয়ন অফ রুপিস ধরে নাও সেখানে স্টোর থাকতো ডিজিটালি। ওকে, থাউজেন্ড কাস্টমার,
আর মিলিয়ন অফ রুপিজ। ওকে, মিলিয়ন্স অফ রুপিজ ডিজিটালি সেখানে স্টোর থাকতো। তো তারা মানে ব্যাংকের লোকজনেরা মানে বিশ্বাস করতো যে তাদের কম্পিউটার সিস্টেমটা খুব স্ট্রং, যাতে করে যে কোনো টাইপের হ্যাকারকে স্টপ করে দেওয়া যায়। ওকে, তো কোনো একদিন আহ, সেই কোম্পানির যে সেই ব্যাংকের যে সিইও, সে একটা মিস্টেরিয়াস একটা মেসেজ পেল, রিসিভ করলো। কি মেসেজটা? না, মেসেজটা হচ্ছে ইওর সিস্টেম can be hacked within 10 minutes. সিস্টেম হ্যাক হলে কি হবে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। তখন সিইও মেসেজটা পাওয়ার পর সে অলরেডি প্যানিকড হয়ে গেছে। তো তখন সে একজন ইয়াং সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যার নাম ধরলাম আমি, না তার নামটা ধরছি হয়তো রবি। রবি একজন সাইবার সিকিউরিটি একজন এক্সপার্ট, সে তাকে ডাকলো, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো তো সে কিনা একজন হোয়াইট হ্যাট হ্যাকার্স, যে রবি যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট সে কিনা একটা হোয়াইট হ্যাট হ্যাকার্স। তখন রবিকে ডেকে সে বলল তার এই বিষয়টা, যে আমি একটা মেসেজ পেয়েছি, যে এরকম আমাকে মেসেজটা এসছে, ইওর সিস্টেম ক্যান বি হ্যাকড উইদিন 10 মিনিটস। তো রবি খুব শান্তভাবে রিপ্লাই করলো যে ডোন্ট ওরি স্যার, লেট মি টেস্ট ইওর সিস্টেম। তো সে সেটাকে শোনার পর মানে এটা রবি বলছে সেই কোম্পানি সিইও কে, যে আমাকে একবার টেস্ট করার সুযোগ দিন সিস্টেমটাকে। আহ, যেমন করে একজন হ্যাকার যেভাবে সে সিস্টেমকে টেস্ট করে, আমি সেভাবেই টেস্ট করব, বাট আমি লিগালি করব। ওকে, বাট আমি লিগালি করব। তো তখন কোম্পানি সিইও বললো ঠিক আছে তুমি তাই তাই করো। তখন রবি কিন্তু তার মিশন স্টার্ট করলো। তখন রবি সেই তার সিস্টেমে এথিক্যাল হ্যাকিং এর যে টেস্ট গুলো সেগুলোকে স্টার্ট করলো। সে ব্যাংকের নেটওয়ার্কটাকে ফার্স্টে স্ক্যান করলো, পাসওয়ার্ড গুলোকে টেস্ট করলো, ফায়ারওয়ালটাকে চেক করলো। ওকে, আবার ট্রাই করলো যে কোনো তার ওয়েবসাইটের মধ্যে কোনো ওয়েব পেজেস আছে কিনা, সেটাকে এক্সপ্লয়েট করা যাচ্ছে কিনা। সবটাই কিন্তু অফিসিয়াল পারমিশন নিয়ে কিন্তু রবি সেই কাজগুলো করতে শুরু করলো। তো দুদিন পরে রবি একটা রিপোর্ট তৈরি করলো যে ব্যাংকের যে লগ ইন সিস্টেমটা রয়েছে, সেই লগ ইন সিস্টেমটা হচ্ছে ভালনারেবল টু অ্যাটাক। সেখানে কিন্তু এসকিউএল ইনজেকশন অ্যাটাক হতে পারে। তার মানে লগ ইন সিস্টেমটা ঠিকঠাক নেই। ইমেল সিস্টেমটা, তার সঙ্গে তোমার কিছু ট্রিক করা আছে, কিছু ফিশিং, কিছু লিঙ্ক আসতে পারে। ইমেল সিস্টেমটাও কিন্তু ঠিকঠাক নেই। আবার কিছু কিছু এমপ্লয়ি যারা হয়তো ব্যাংকের নেটওয়ার্কটাকে ব্যবহার করে বা ব্যাংকের ওয়েবসাইটটাকে ব্যবহার করে ট্রানজাকশন করে, কিছু কিছু এমপ্লয়ি হয়তো উইক পাসওয়ার্ড দিয়ে রেখেছে। যেমন হয়তো কোনো কোনো একটা ইউজারের পাসওয়ার্ড ধরো না, বা কাস্টমারের পাসওয়ার্ড ধরো, তার তার ডেট অফ বার্থটা, বা হয়তো 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 তোমার সাথে হয়তো সে দিয়ে রেখেছে ব্যাংক 123। তো সে কিন্তু কিছু চুরি করলো না, সে জাস্ট প্রুভ করলো যে কোথায় রিয়েল হ্যাকাররা কোথায় অ্যাটাক করতে পারে। তাহলে রিয়েল হ্যাকাররা কোথায় অ্যাটাক করতে পারে না, ব্যাংকের লগ ইন সিস্টেম। তো ব্যাংকের লগ ইন সিস্টেম যদি তোমার হ্যাক করে নিতে পারে, তাহলে সে তো তোমার সিস্টেমের ভেতরে এন্টার করে যাবে। ইমেল সিস্টেমের থ্রু দিয়ে সে এন্টার করতে পারে সিস্টেমে। বা উইক পাসওয়ার্ড দিয়ে, হয়তো উইক পাসওয়ার্ড তোমার সেট করা আছে, তোমার হয়তো উইক পাসওয়ার্ড দিয়ে সে হয়তো তোমার অ্যাকাউন্ট নাম্বার তো পাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ওই অ্যাকাউন্ট নাম্বার আর উইক পাসওয়ার্ড দিয়ে হয়তো সে লগ ইন করে মানে ট্রাই করে হয়তো লগ ইন করে ফেলছে কাস্টমারের কোনো অ্যাকাউন্টে। তাহলে এখানে যেটা শেখার সেটা হচ্ছে, তখন সিও তখন রবিকে থ্যাঙ্কস দিচ্ছে আর বলছে যে যে ইউ সেভড আওয়ার ডেটা বিফোর দ্য ক্রিমিনালস কুড টাচ ইট। ক্রিমিনাল সেটাকে টাচ করার আগে তুমি আমার ডেটাগুলোকে সেভ করলে। তো
তার মানে আলটিমেট বা আলটিমেটলি এথিক্যাল হ্যাকিং মানে হলো যে হ্যাকিং ফর প্রোটেকশন, নট ডিস্ট্রাকশন। ওকে, তাহলে যে হ্যাকিংটা আমার প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় কিন্তু কোনো ডিস্ট্রাকশনের জন্য সেটাকে ব্যবহার করা হচ্ছে না, তাহলে হ্যাকিং ফর প্রোটেকশন, ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, হ্যাকিং ফর প্রোটেকশন নট ডিস্ট্রাকশন, নট ডিস্ট্রাকশন, তাকে আমরা এক কথায় বলছি এথিক্যাল হ্যাকিং। এথিক্যাল হ্যাকিং, তাহলে আমার এখানে মোরাল অফ দ্য স্টোরি হলো যে এথিক্যাল হ্যাকার তার স্কিলটাকে ব্যবহার করে লিগালি দিয়ে সে ফাইন্ড করার চেষ্টা করে যে তোমার সিস্টেমে কোনো সিকিউরিটি কোনো উইকনেস আছে কিনা সেটাকে সে ফিক্স করার চেষ্টা করে। আবার এথিক্যাল হ্যাকার যারা তারা তোমার কাজ করে পারমিশন নিয়ে, তারা কাজ করে যাতে করে তোমার সিস্টেমটাকে আরো বেশি সিকিউর করা যায়। আবার এথিক্যাল হ্যাকিং যারা এথিক্যাল হ্যাকার তারা ডিফারেন্ট অর্গানাইজেশনকে হেল্প করে যে কি করে সাইবার ক্রিমিনালসদের থেকে কিভাবে একটা স্টেপ ওপরে থাকা যায়, যে তারা কি ভাবছে সেই চিন্তা ভাবনাটা যদি আমরা আগে ভাবতে পারি, আমার অর্গানাইজেশন যদি ভাবতে পারে, তাহলে আমাদের কোনো কোনো হ্যাকিং হবে না বা কোনো সাইবার ফ্রড বা সাইবার কোনো থ্রেট দ্বারা অ্যাটাক হবে না। তো দ্যাট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। তাহলে আমার রবি তোমার যে কাজটা করলো বা কোম্পানির হয়ে যে কাজটা করলো, তাহলে এখনকার বর্তমান দিনে কোম্পানিগুলো তারা কিন্তু কোনো সার্টিফাইড এথিক্যাল হ্যাকার তারা হায়ার করে, হায়ার করে তারা টেস্ট করে যে তার সিস্টেম যদি কোনো ধরনের, হয়তো তোমার ধরনের ডিফারেন্ট ব্যাংকিং সিস্টেম তারা হায়ার করে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, কোনো ই কমার্স কোনো ওয়েবসাইট তারা হায়ার করে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার্স, কোনো গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট বা ডেটাবেস তারা কিন্তু হায়ার করে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার্স, বা যে কোনো ক্লাউড বা আইওটি প্ল্যাটফর্ম তারাও কিন্তু হায়ার করে কোনো এথিক্যাল হ্যাকার্স। তাহলে এই এথিক্যাল হ্যাকার তাদের কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে সেই কোম্পানিকে বা সেই সিস্টেমকে বা সেই ওয়েবসাইটকে বা সেই ডেটাবেসকে বা সেই ক্লাউড বা আইওটি প্ল্যাটফর্মকে, যাতে করে তারা এনসিওর করতে পারে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দ্য ডিজিটাল ইনফরমেশন। দ্যাট ইজ আ সিআইএ ট্রায়াড, যেটা আমরা আগে পড়েছি। তো আমার কিন্তু এই সিআইএটা কিন্তু মেনটেন করাটা হচ্ছে মেন ফ্যাক্টর, যে আমাকে মেনটেন করতে হবে, আমাকে এনসিওর করতে হবে কনফিডেন্সিয়ালিটি, আমাকে এনসিওর করতে হবে ইন্টিগ্রিটি, আমাকে এনসিওর করতে হবে অ্যাভেলেবিলিটি, কার না, অফ দ্য ডিজিটাল ইনফরমেশন। তো এটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড কানেকশন, যে আমার এথিক্যাল হ্যাকারের সাথে রিয়েল ওয়ার্ল্ডের কি কানেকশন। আমি পরে আরো ডিফারেন্ট এথিক্যাল হ্যাকিং এর ডিফারেন্ট জব রোল আমি বলবো, আর কি প্রসপেক্ট আমাদের ইন্ডিয়াতে এথিক্যাল হ্যাকারের বা কিরকম ডিমান্ড, সেই সমস্ত গুলো কনটেক্সট গুলো আমি এখানে এই টপিকের মধ্যেই আমি বলার চেষ্টা করব। তার মানে এথিক্যাল হ্যাকিং কিন্তু শুধুমাত্র যে আমার একটা সিস্টেমকে ব্রেক করা সেটা কিন্তু নয়। এথিক্যাল হ্যাকিংটা হচ্ছে যে তোমার কোম্পানির যে ট্রাস্ট, যে বিশ্বাসটাকে বিল্ড করা, তোমার কোম্পানিকে প্রোটেক্ট করা। তাহলে অ্যাকচুয়ালি এথিক্যাল হ্যাকার্স হচ্ছে আমাদের মডার্ন ওয়ার্ল্ডের একজন ডিজিটাল গার্জিয়ান। তার জন্য আমার স্টোরিটার নাম ছিল দ্য গার্জিয়ান হ্যাকার। তাহলে এথিক্যাল হ্যাকার আর দ্য ডিজিটাল গার্জিয়ান অফ আওয়ার মডার্ন ওয়ার্ল্ড। তারা কিন্তু কোনো সিস্টেমকে ব্রেক করে না, তারা অর্গানাইজেশনের ট্রাস্টটাকে বিল্ড করতে হেল্প করে, সেই অর্গানাইজেশনগুলোকে প্রোটেক্ট করতে হেল্প করে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ এথিক্যাল হ্যাকিং বা এথিক্যাল হ্যাকার। এথিক্যাল হ্যাকিং যারা করে তারা এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাকার্স। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই ইন্ট্রোডাকশন, আমার এথিক্যাল হ্যাকিং এর ইন্ট্রোডাকশন পার্টটা সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? হুম। এবার আমরা এথিক্যাল হ্যাকিং এর কনসেপ্টে যাব, বা ডিফারেন্ট কনসেপ্ট গুলোতে আমরা দেখার চেষ্টা, এবার আমাদের এথিক্যাল হ্যাকিংটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো আমরা যেভাবে আমরা এটাকে দেখা, যে স্টোরিটা বললাম, আশা করি সেখান থেকে আমরা যে হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং আর হোয়াট আর দ্য জব রোল অফ দ্য এথিক্যাল হ্যাকার্স, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবার আমি কিছুটা এবার কনসেপ্টে আসবো, আমরা আমাদের প্রথম টপিকটা ছিল এথিক্যাল হ্যাকিং কনসেপ্ট। এথিক্যাল হ্যাকিং কনসেপ্ট, তো এথিক্যাল হ্যাকিং মানে কিন্তু একটা
এটা বেসিক্যালি একটা অথরাইজড অ্যান্ড লিগেল একটা প্র্যাকটিস। কে পারফর্ম করে এই লিগেল প্র্যাকটিসটা বা অথরাইজড প্র্যাকটিসটা কে পারফর্ম করে? না এথিক্যাল হ্যাকার্স বা হোয়াইট হ্যাকার্স। যে প্র্যাকটিসটা থ্রু দিয়ে আমরা সিস্টেমের সিকিউরিটিটাকে আমরা বাইপাস করতে পারি, বাইপাসিং সিস্টেম সিকিউরিটি, যাতে করে আমার সেই সিস্টেমে কোনো পোটেনশিয়াল কোনো ডেটা ব্রিচেস বা থ্রেট আছে কিনা নেটওয়ার্কে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য, টু আইডেন্টিফাই potential data breaches and threat in a network. আর এই অপারেশনগুলো বা এই প্র্যাকটিসগুলো অ্যাকচুয়ালি পারফর্ম করে কারা? না এই প্র্যাকটিসগুলো অ্যাকচুয়ালি পারফর্ম করে এথিক্যাল হ্যাকার্স। এই প্র্যাকটিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি পারফর্ম করে এথিক্যাল হ্যাকার্স বা যারা হোয়াইট হ্যাকার্স, তারা কিন্তু এটাকে পারফর্ম করে, বা হোয়াইট হ্যাট হ্যাকার্স বলা হয়, বা হোয়াইট হ্যাকার্স অনেকে বলে, যারা কিনা কাজ করে উইথ দ্য অর্গানাইজেশন পারমিশন। যে পারমিশনটা নিয়ে তারা কিন্তু কোনো ম্যালিসিয়াস কোনো অ্যাটাক হওয়ার আগে তারা তোমার সিস্টেমের কোথায় ভালনারেবিলিটিস আছে সেগুলোকে কিন্তু ফাইন্ড করতে হেল্প করে, সেগুলোকে ফিক্স করতে হেল্প করে। তাদের কিন্তু মেইন কাজ হচ্ছে যে টু ফাইন্ড অ্যান্ড ফিক্স দ্য সিস্টেম ভালনারেবিলিটিস, সিস্টেমে কোথায় কোথায় ফ্লজ আছে। ওকে, ভালনারেবিলিটিস আমরা পড়েছি, হোয়াট ইজ ভালনারেবিলিটিস। কখন? না বিফোর দ্য ম্যালিসিয়াস হ্যাকার এক্সপ্লয়েট দেম, সেগুলোকে ম্যালিসিয়াস কোনো হ্যাকার তাকে এক্সপ্লয়েট করবার আগেই কিন্তু আমরা আমার সিস্টেমে যদি আমি জানতে পারি যে আমার কোথায় ঠিক কোথায় ভালনারেবিলিটিস আছে, কোথায় ফ্লজ আছে, কোথায় আমার ফল্ট আছে, তো সেই ফল্টটা যদি আমরা আগে থেকে যদি ঠিক করে নিতে পারি, তাহলে আর কোনো আমাদের কাছে কোনো হ্যাকিং হবে না, বা আমার কোনো ম্যালিসিয়াস হ্যাকার সেটাকে হ্যাক করতে পারবে না বা এক্সপ্লয়েট করতে পারবে না। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ এথিক্যাল হ্যাকিং। তো সিম্পল টার্মস দিয়ে যদি আমি এথিক্যাল হ্যাকিংটাকে যদি বলার চেষ্টা করি, তার মানে এথিক্যাল হ্যাকিং কিন্তু মানেই হচ্ছে যে টেস্টিং আ সিস্টেম ডিফেন্স লিগ্যালি। সিস্টেমের ডিফেন্সে কিন্তু কাজ করে আমার এথিক্যাল হ্যাকার। সেটা হচ্ছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি এথিক্যাল হ্যাকিং, যাতে করে টু মেক ইট মোর সিকিউর, টু মেক ইট মোর সিকিউর টু মেক ইট মোর সিকিউর, এটা কিন্তু আমার মেন উদ্দেশ্য। আমি সিস্টেমের ডিফেন্সে আমি কিছু টেস্ট করব লিগ্যালি, দিয়ে আমি সেটাকে আরো বেশি সিকিউর করব। ওকে, এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং এর বেসিক কনসেপ্ট। এবার আমরা এথিক্যাল হ্যাকিং এর কিছু অবজেক্টিভ দেখব, অবজেক্টিভ অফ এথিক্যাল হ্যাকিং, অবজেক্টিভস অফ এথিক্যাল হ্যাকিং। ওকে, প্রথম অবজেক্টিভটা হচ্ছে, তার প্রথম অবজেক্টিভ মানে এথিক্যাল হ্যাকিং এর তোমার মানে কি উদ্দেশ্য অ্যাকচুয়ালি, না এথিক্যাল হ্যাকিং এর তোমার প্রথম অবজেক্টিভটা হচ্ছে বা রোল কি অ্যাকচুয়ালি, বা কি কি টাস্ক পারফর্ম করা হয় এথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে, যে আইডেন্টিফাই, তুমি তোমার সিস্টেমকে একটা এথিক্যাল হ্যাকারকে দিলে, দিয়ে তাকে বললে যে তুমি আমার সিস্টেমটাকে তুমি চেক করো, ফার্স্টে তুমি বিভিন্ন কোথায় কোথাও ভালনারেবিলিটিস আছে কিনা, কোথায় কোনো ইস্যু আছে কিনা তুমি চেক করো। তো সে কি কি কাজগুলো করবে? দ্যাট ইজ অবজেক্টিভ অফ দ্য এথিক্যাল হ্যাকিং। তাহলে এথিক্যাল হ্যাকিং এর প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে আইডেন্টিফাই ভালনারেবিলিটি, আইডেন্টিফাই ভালনারেবিলিটি ইন সিস্টেম, শুধুমাত্র সিস্টেমের তো ভালনারেবিলিটি চেক করলে হবে না, আমার তো ভালনারেবিলিটি তোমার থাকতে পারে, কোনো নেটওয়ার্কও থাকতে পারে যার থ্রু দিয়ে আমার সিস্টেমটা কানেক্টেড, বা আমি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি আমার অ্যাপ্লিকেশনে কোনো ভালনারেবিলিটি থাকতে পারে যার থ্রু দিয়ে হয়তো কোনো ম্যালিসিয়াস কোনো অ্যাটাক হতে পারে। তাহলে আমাকে অবশ্যই আমাকে সিস্টেম, আমার নেটওয়ার্ক,
আমার অ্যাপ্লিকেশনকে আমাকে অবশ্যই তার মধ্যে কোথাও ভালনারেবিলিটি আছে কিনা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা কিন্তু আমরা এথিক্যাল হ্যাকিং এর থ্রু দিয়ে আমরা করতে পারি। আর পারফর্ম বাই হোয়াইট হ্যাট হ্যাকার্স বা এথিক্যাল হ্যাকার্স। সেকেন্ড হচ্ছে প্রিভেন্ট সিকিউরিটি ব্রিচেস। সিকিউরিটি ব্রিচেস হওয়া থেকে আমাকে প্রিভেন্ট করতে হবে। তার জন্য কি করতে হবে? না, আমাকে আমার সিস্টেমের উইকনেসগুলোকে আমাকে ফিক্স করতে হবে। বাই ফিক্সিং উইকনেসগুলোকে আমাকে ফিক্স করতে হবে। কখন? না, বিফোর অ্যাটাকার এক্সপ্লয়েট দেম। অ্যাটাকার যখন তোমার সেটাকে এক্সপ্লয়েট করতে যাবে তার আগে আমাকে কিন্তু সিস্টেমের কোথায় 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 সিকিউরিটি ব্রিচেসগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাকে কিন্তু উইকনেসগুলোকে আমাকে ফিক্স করতে হবে। এটা আরেকটা অবজেক্টিভ এথিক্যাল হ্যাকিং এর। থার্ড হচ্ছে এনসিওর ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি। এনসিওর ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি। আমরা সবটাই কিন্তু করছি আমার ডেটাগুলোকে বা আমার ইনফরমেশনগুলোকে তোমার প্রোটেকশন দেওয়ার জন্য বা আমার প্রাইভেসিটাকে মেনটেন করার জন্য কিন্তু আমরা এথিক্যাল হ্যাকিং এর এই সমস্ত অবজেক্টিভগুলোকে আমরা সার্ভ করছি। এটা হতে পারে আমার এনসিও ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি ফর ইউজার্স অ্যান্ড অলসো ফর দ্য অর্গানাইজেশন। নাম্বার 4, আমরা আমার সিস্টেমের কোনো ভালনারেবিলিটি আছে কিনা অনেক সময় সেটাকে চেক করার জন্য ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়। যেমন করে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিই, CA3 CA4 তোমাদের ডিফারেন্ট অ্যাসেসমেন্ট হয়। সেরকম আমার সিস্টেমের সিকিউরিটি পশ্চারটা ইমপ্রুভ করার জন্য আমরা অনেক সময় ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করি বা আমরা পেনিট্রেশন টেস্টিং করি। পরে আমরা পড়বো পেনিট্রেশন টেস্টিং। তো এটাও কিন্তু একটা অবজেক্টিভ অফ দ্য এথিক্যাল হ্যাকিং। ওকে, তাহলে ইমপ্রুভ সিস্টেম সিকিউরিটি পশ্চার থ্রু penetration testing, very important একটা টার্ম, that is a penetration testing, and vulnerability assessment. এটা কিন্তু একটা অবজেক্টিভ। আর লাস্ট অবজেক্টিভ হচ্ছে যে আমাকে সবসময় আমি যেমন তেমন করে আমরা এথিক্যাল হ্যাকারকে দিয়ে আমি আমার সিকিউরিটি ব্রিচেস চেক করা, আইডেন্টিফাই করা সেগুলো করতে পারি না। আমাকে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, আমার কিছু রেগুলেশন কিছু মেনটেন করতে হয় বা কমপ্লাই করতে হয়। তো তার জন্য সিকিউরিটি কিছু অর্গানাইজেশন আছে, সাইবার সিকিউরিটি কিছু অর্গানাইজেশন যারা কিন্তু কিছু স্ট্যান্ডার্ড প্রোভাইড করে বা কিছু লিগ্যাল কিছু রেগুলেশন প্রোভাইড করে। তো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই সেগুলো আমাকে কমপ্লাই করতে হবে। অর্থাৎ কমপ্লাই উইথ আজকে বর্তমান দিনে তোমার ডিফারেন্ট বিটেক কলেজ তারা কিন্তু কমপ্লাই করে এই আইসিটি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, তাই না? তাদের কিন্তু মানে নেক্সট বডি হচ্ছে আইসিটি। অর্থাৎ কমপ্লাই উইথ সিকিউরিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড লিগাল রেগুলেশনস এগুলোকে মেনটেন করতে হবে। এগুলোকে মেনটেন করে তবেই তুমি একটা কোনো হোয়াইট হ্যাট হ্যাকার্সকে দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে তোমার ভালনারেবিলিটি ইন দ্য সিস্টেম, তুমি সিকিউরিটি ব্রিচেসগুলোকে কি করে প্রিভেন্ট করবে, কিভাবে ফিক্স করবে উইকনেসগুলোকে, তোমাকে সেগুলোকে ঠিক করতে হবে। ওকে, দ্যাট ইজ আ অবজেক্টিভ অফ দ্য এথিক্যাল হ্যাকিং। এবার যদি আমরা চলে আসি যে টাইপস অফ এথিক্যাল হ্যাকার্স, টাইপস অফ এথিক্যাল হ্যাকার্স। টাইপস অফ এথিক্যাল হ্যাকার্সের মধ্যে আমরা হ্যাকার্সের তোমার কিছু ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, যে হোয়াইট হ্যাট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, গ্রে হ্যাট হ্যাকার্স, তাই না? তাহলে আমার এখানে এথিক্যাল হ্যাকার তোমার যদি টাইপ বলি তাহলে আমরা এখানে একটাই টাইপ বলতে পারবো, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, তাই না? আমরা তিনটে বলেছিলাম, হোয়াইট, ব্ল্যাক আর বলেছিলাম গ্রে, তাই না? তো প্রথমটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, এটা কনসেপ্ট আমরা জানি।
যে অথরাইজ কোনো প্রফেশনালস যে তোমার সিস্টেমটাকে সিকিউর করতে পারে, তাকে তাকে বলছি আমরা হোয়াইট হ্যাট হ্যাকার্স বলেছিলাম। আর ব্ল্যাক হ্যাট কাকে বলেছিলাম, না কোনো ম্যালিসিয়াস কোনো অ্যাটাকার যে কিনা ইললিগালি তোমার উইকনেস গুলোকে এক্সপ্লয়েট করতে পারে, দ্যাট ইজ আ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স বলেছিলাম তার কনসেপ্টটা, ওটা আমরা ডিসকাশন করেছি অলরেডি। আর এটা বলেছিলাম গ্রে হ্যাট হ্যাকার্স, এর কনসেপ্টটা কি বলেছিলাম, গ্রে হ্যাটের কনসেপ্টটা কি বলেছিলাম? বেশ, হ্যাকার্স যে কিনা ভালনারেবিলিটি গুলোকে এক্সপ্লয়েট করতে পারে উইদাউট পারমিশন, ও পারমিশন না নিয়ে কিন্তু কাজ করবে, কিন্তু নট ফর দ্য পার্সোনাল গেইন, সে কিন্তু অর্গানাইজেশনের স্বার্থে কাজ করছে, সে কিন্তু অর্গানাইজেশনের কাছে তোমার তুলে ধরছে যে কোনটা তোমার ফ্লজ, কোনটা তোমার ফল্ট, এ উইদাউট পারমিশনে কাজ করছে, কিন্তু বাট নট ফর দ্য পার্সোনাল গেইন, তার কারণ বলেছিলাম গ্রে হ্যাট হ্যাকার্স। তাহলে আমি টাইপস অফ এথিক্যাল হ্যাকার্সের মধ্যে আমি হোয়াইট, ব্ল্যাক বা গ্রে কে বলতে পারি না। আমি এথিক্যাল হ্যাকারের মধ্যে আমি তোমার অলরেডি কিন্তু মানে যারা হোয়াইট হ্যাট হ্যাকার্স তারাই অ্যাকচুয়ালি এথিক্যাল হ্যাকার্স, কিন্তু ব্ল্যাক আর গ্রেটার আমি কনসেপ্টটা যেহেতু হ্যাকার্সের টাইপটা বলেছিলাম বলে আমি এখানে তোমার জাস্ট বললাম, আর কিছু না। এবার মডার্ন সাইবার সিকিউরিটিতে এথিক্যাল হ্যাকিং একটা ভাইটাল রোল প্লে করে। তাহলে সাইবার সিকিউরিটি ডোমেনে এথিক্যাল হ্যাকিং এর কি স্কোপ আছে, সেই স্কোপগুলোকে আমরা একটু দেখব এই কনটেক্সটে, যে স্কোপ অফ এথিক্যাল হ্যাকিং ইন সাইবার সিকিউরিটি, স্কোপ অফ এথিক্যাল হ্যাকিং ইন সাইবার সিকিউরিটি। প্রথম স্কোপটা বলতে পারি যে নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিং, নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিং। তোমাকে এথিক্যাল হ্যাকিং তোমাকে হেল্প করে যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোথাও কোনো উইক পয়েন্ট আছে কিনা তাকে আইডেন্টিফাই করতে, দ্যাট ইজ আ নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিং। এবার ধরুন নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মানে কি, আমার রাউটার, আমার ফায়ারওয়ালস, আমার আমার ধরুন সুইচেস, দ্যাট ইজ আ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, এ নিয়ে তো তৈরি হয় নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। সেখানে কোনো উইক পয়েন্ট আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে কিন্তু আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিং করতে হয়, সেটা তোমার করতে আমাদের, আর সেটা কিন্তু আমরা এথিক্যাল হ্যাকিং এর থ্রু দিয়ে করতে পারি, পারফর্ম বাই এথিক্যাল হ্যাকার্স। নাম্বার টু হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি কিন্তু তোমার একটা সাবজেক্টের নাম জানো, সাইবার সিকিউরিটি মানে কি বলবো ডিপার্টমেন্টে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি তোমার কিন্তু একটা সাবজেক্টের নাম, একটা সাবজেক্ট এটা। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি থ্রু দিয়ে আমরা কোনো ভালনারেবিলিটি গুলোকে আমরা ফাইন্ড করতে পারি, যে আমার ধরে নাও হয়তো ওয়েবসাইটের কোনো অথেন্টিকেশন ব্রোকেন হয়েছে কিনা, কোনো ওয়েব অ্যাপস তোমার সঠিকভাবে কাজ করছে কিনা, ঠিক আছে, আমার কোনো এসকিউএল কোনো ইনজেকশন অ্যাটাক হওয়ার চান্সেস আছে কিনা, বা কোনো ক্রস সাইট কোনো স্ক্রিপ্টিং চলছে কিনা, সবটাই কিন্তু আমরা ফাইন্ড করতে পারি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি থ্রু দিয়ে। তাহলে আমাকে নেটওয়ার্ক সিকিউরিটি যেমন আমরা টেস্ট করছি যে আমার নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কিনা, আমি কিন্তু আবার ওই অ্যাপ্লিকেশন গুলোকে কিন্তু আমি তোমার চেক করতে পারি যে সেটা তোমার প্রপারলি সিকিউর কিনা, সেটাও কিন্তু একটা স্কোপ অফ দ্য এথিক্যাল হ্যাকিং। থার্ড হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক সিকিউরিটি, ওয়্যারলেস নেটওয়ার্ক সিকিউরিটি। এখন ম্যাক্সিমাম সিস্টেম আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের থ্রু দিয়ে কানেক্টেড থাকে, আমার সেখানে অনেক ওয়াইফাই আমরা হয়তো কানেক্ট করি আমাদের সিস্টেমকে, আমাদের মোবাইলকে, আমাদের ল্যাপটপকে, তো ম্যাক্সিমাম কিন্তু ওয়াইফাই কনফিগারেশনগুলো কিন্তু ইনসিকিউর, বা সেখানে কোনো এনক্রিপশনে কোনো ফ্লজ আছে, বা সেখানে কোনো আনঅথরাইজড কোনো অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। তো সেগুলোকে টেস্ট করা যে কোথাও কোনো ইনসিকিউর কোনো ওয়াইফাই কনফিগারেশন আছে কিনা, বা ইনসিকিউর কোনো এনক্রিপশন ফ্লজ রয়েছে কিনা, বা আনঅথরাইজড কোনো অ্যাক্সেস পয়েন্ট রয়েছে কিনা। তো দ্যাট ইজ আ ওয়্যারলেস নেটওয়ার্ক সিকিউরিটি, এটা কিন্তু তোমার স্কোপ অফ দ্য এথিক্যাল হ্যাকিং। নাম্বার ফোর, ক্লাউড সিকিউরিটি। আজকে ম্যাক্সিমাম কোম্পানি তোমার
তাদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সব ক্লাউডে শিফট করছে। তারা ক্লাউডের রিসোর্স ব্যবহার করছে, ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছে, তারা তোমার ক্লাউডের অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, ক্লাউডের তারা স্টোরেজ ব্যবহার করছে, রিসোর্স ব্যবহার করছে ডিফারেন্ট। তো ক্লাউড সিকিউরিটিতে তোমার কি হয় যে আমরা এথিক্যাল হ্যাকিং এর থ্রু দিয়ে আমরা চেক করতে পারি যে ক্লাউড সার্ভিসেস এর মধ্যে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা, সেখানে আমার কোনো ডেটা ইন্টিগ্রিটি ঠিকঠাকভাবে এনসিওর করছে কিনা, অ্যাক্সেস কন্ট্রোল প্রপারলি এনসিওর করছে কিনা, সবটাই কিন্তু আমরা চেক করতে পারি ক্লাউড সিকিউরিটির মধ্যে। নাম্বার 5, মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি। মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি, আজকে বর্তমান দিনে তোমার সাইবার সিকিউরিটি প্রত্যেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটির মধ্যে আমরা তোমার জানতে পারি যে আমরা যে অ্যান্ড্রয়েড বা আইওএস যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি, তো আমার এই অ্যাপের থ্রু দিয়ে বা আমার এই অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে বা অ্যান্ড্রয়েড বা আইওএস এর থ্রু দিয়ে কোনো সেনসিটিভ কোনো ইউজার ডেটা লিক হচ্ছে না তো? তার মানে সেখানে কোনো ফ্লস থাকতে পারে। তো সেই ফ্লস গুলোকে তোমার ডিটেকশন করাটাও কিন্তু একটা ওয়েব এথিক্যাল হ্যাকিং কিন্তু একটা স্কোপ। সেটা কিন্তু আমরা মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি থ্রু দিয়ে আমরা সেটা এনশিওর করতে পারি। ওকে, দ্যাট ইজ দ্য নাম্বার 5। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যদি আমরা এখন আমি এটাকে জাস্ট এর পরে বলবো যে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখন জাস্ট কনসেপ্ট আমি একটু 2 লাইন জাস্ট বলবো। একটু জাস্ট মাথার মধ্যে রাখার চেষ্টা করো যে এটা আমি এখন বলে তোমরা বুঝবে না। এটা আমি পরেই বলবো। জাস্ট তোমার টার্মটাকে জেনে রাখো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট। আমরা পরে আসবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যাপ্টারের মধ্যে আছে যে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আগে আমরা বুঝবো। তারপরে কিন্তু এটা আমরা বুঝতে পারবো। আমি জাস্ট নামটা এখানে বলে রাখলাম। ওকে? আর আরেকটা স্কোপ আছে আমাদের এথিক্যাল হ্যাকিং এর আরেকটা স্কোপ আছে। সেটা তোমার হচ্ছে যে ফরেনসিক্স অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স। কারণ ধরে নাও আ আমার যখনই হয়তো একটা কোনো সিস্টেম ধরে নাও হয়তো অ অ্যাটাক হয়েছে। তো আফটার অ্যান অ্যাটাক আমাকে তো এখন ইনভেস্টিগেট করতে হবে যে আমার ব্রিচেসটা কোথায় ছিল? আমাকে আরো স্ট্রেনদিং করার জন্য চিন্তাভাবনা করতে হবে। তো তার জন্য তো আমাদের ফরেনসিক টিম আছে বা আমাদের ইনসিডেন্ট রেসপন্স টিম আছে। যারা কিনা ইনসিডেন্টটা হওয়ার পর কি করতে হবে, এরপরে কি করণীয় সেটা আমাকে বলবে। তো এটাও কিন্তু আমরা এথিক্যাল হ্যাকিং এর কিন্তু এটাও একটা স্কোপ। দ্যাট ইস আ ফরেনসিক অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স। ওকে? তো এই হচ্ছে আমাদের স্কোপ অফ দ্য এথিক্যাল হ্যাকিং ইন দ্য সাইবার সিকিউরিটি। এবার আমরা সাইবার সিকিউরিটির আমরা তো কনসেপ্ট তো আমরা পড়েছি যে সাইবার সিকিউরিটি তোমার কি ইম্পোর্টেন্স কতটা, যে আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন গুলোকে প্রোটেক্ট করে রাখা, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের কনফিডেন্স বা ট্রাস্টটাকে বিল্ড করা। ওকে? আমাদের যাতে কোনো ফিনান্সিয়াল বা রেপুটেশনাল কোনো লস না হয় সাইবার অ্যাটাক থেকে, সেটাকে রিডিউস করা। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্স অফ দ্য সাইবার সিকিউরিটি। ওকে? আমরা সবসময় কিন্তু আমরা সাইবার সিকিউরিটি কনটেক্সটে তো আমরা সমস্ত কনসেপ্টগুলোকে আমরা দেখার চেষ্টা করছি। তাহলে এথিক্যাল হ্যাকিং কিন্তু হচ্ছে একটা ডিফেন্স স্ট্র্যাটেজি সাইবার সিকিউরিটির মধ্যে। কিন্তু এরা লিগ্যালি কাজ করে। এরা একটা অ্যাটাকার্স যেভাবে অ্যাকশন পারফর্ম করে, সেই অ্যাকশনগুলোকে এরা মিমিক্রি করে। মিমিক্রি করে একটা পার্টিকুলার অর্গানাইজেশনকে তোমার হেল্প করে, যাতে করে সেই অর্গানাইজেশন তার সিকিউরিটি সিস্টেমটাকে যাতে সে স্ট্রেনথেন করতে পারে। রিস্কটাকে যাতে করে কমাতে পারে। আর মেইনটেইন করতে পারে কোনো ডিজিটাল কোনো ট্রাস্ট। কারণ আজকে বর্তমান দিনে আমাদের মানে পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড। তাহলে এই ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ডে যদি আমরা ডিজিটাল যদি ট্রাস্ট যদি মেইনটেইন করতে না পারি, যদি আমরা রিস্কগুলোকে যদি রিডিউস করতে না পারি, যদি আমার সিস্টেমটাকে যদি আমি স্ট্রেনথেন করতে না পারি কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য, তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না। না আমরা আমাদের আমাদের কিন্তু আমাদের কোনো এক্সিস্টেন্স থাকবেই না। আমরা যখন তখন তোমার যেকোনোভাবে কিন্তু আমরা তোমার মানে অ্যাটাক দ্বারা সম্মুখীন হব। ওকে? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য এথিক্যাল হ্যাকিং। আমি লাস্ট যেটা বললাম সেটা কিন্তু কনক্লুশন অফ দ্য এথিক্যাল হ্যাকিং। ওকে? তো এটা হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং এর বেসিক কনসেপ্ট। আর তার সঙ্গে আমরা হ্যাকার্স এর কনসেপ্টটা একটু দেখলাম। ঠিক আছে? এবার নেক্সট যে কনসেপ্টটা আমাদের আছে সেটা হচ্ছে থ্রেট অ্যান্ড অ্যাটাক ভেক্টর। নেক্সট কনসেপ্টটা হচ্ছে থ্রেট অ্যান্ড
অ্যাটাক ভেক্টর। আগের কনসেপ্ট আমরা সবাই বুঝতে পেরেছি, যেটা এতক্ষণ ধরে আমরা ডিসকাশন করলাম, কনসেপ্ট অফ দ্য সাইবার সিকিউরিটি বুঝতে পেরেছি আমরা। এভাবেই গল্পের মতো করে তোমাকে বুঝতে হবে আর গল্পের মতো করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আর টার্মগুলোকে তোমাকে ইউজ করতে হবে, কিন্তু সাইবার সিকিউরিটি কিন্তু টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি জাস্ট গল্প লিখে গেলাম তাহলে কিন্তু হবে না, আমাকে কিন্তু টার্মগুলোকে ইউজ করে কিন্তু আমাকে গল্পটা লিখতে হবে। মেনলি এটা গল্পের মতো করে একটা মানে গল্পের একটা সাবজেক্ট, অ্যাকচুয়ালি স্টোরি বেস সাবজেক্ট। তো ফার্স্ট আমরা থ্রেট সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো। থ্রেট, কনসেপ্ট অফ থ্রেট। তো যাকে আমরা থ্রেট বলি, থ্রেট মানে হচ্ছে এটা কোনো ডেঞ্জার, এটা কোনো ডেঞ্জার, তাই না? ডেঞ্জার মানে তো থ্রেট। যে যে ডেঞ্জার মানে যে পোটেনশিয়াল ডেঞ্জারটা, মানে যে কোনো পোটেনশিয়াল কোনো ডেঞ্জারকে আমরা থ্রেট বলতে পারি, যে কিনা আমাদের এক্সপ্লয়েট করে আমাদের ভালনারেবিলিটিগুলোকে, এক্সপ্লয়েট করে আমাদের সিস্টেমটাকে তোমার হার্ম করতে হেল্প করে, মানে ক্ষতি ক্ষতি করে, আমার নেটওয়ার্কটাকে তোমার ক্ষতি করে, আমার অর্গানাইজেশন তোমার কিন্তু ক্ষতি করে। তাহলে থ্রেট মানে হচ্ছে একটা পোটেনশিয়াল, একটা ডেঞ্জার, পোটেনশিয়াল ডেঞ্জার দ্যাট ক্যান exploit a vulnerability to harm our system. Network or organization, যে কোনো কিছুকে সে এক্সপ্লয়েট করতে পারে। সেটা কোনো সিস্টেম হতে পারে, সেটা কোনো নেটওয়ার্ক হতে পারে, আবার সেটা কোনো অর্গানাইজেশন হতে পারে। তার মানে থ্রেট কিন্তু রিপ্রেজেন্ট করে যে কোনটা আমার ভুল, সাইবার সিকিউরিটি এনভায়রনমেন্টে কোনটা ভুল আমার, দ্যাট ইজ আ থ্রেট। বা কোনটা আমার, আমি এখন কোন ডেঞ্জার সিচুয়েশনে রয়েছি, দ্যাট ইজ আ পোটেনশিয়াল ডেঞ্জার, দ্যাট ইজ কল্ড থ্রেট। তার মানে সাইবার সিকিউরিটিতে থ্রেট হচ্ছে একটা ম্যালিসিয়াস একটা অ্যাক্ট, যে ম্যালিসিয়াস অ্যাক্টটা তোমার ডেটাগুলোকে ড্যামেজ করতে হেল্প করে, তোমার ইনফরমেশনগুলোকে চুরি করতে হেল্প করে, বা তোমার ডিজিটাল অপারেশনগুলোকে ডিসরাপ্ট করতে হেল্প করে। ওকে, দ্যাট ইজ কল্ড থ্রেট। ওকে, এবার এটা আমি তোমার ফার্স্ট ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট বলেছিলাম, এখানে আমি তোমার থ্রেটের একটা ডেফিনেশন দেবো, যেটা আমি এখনই তোমাকে বললাম। এটা এটা হচ্ছে তোমার থ্রেটের কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন, যে থ্রেট ইজ আ, ইট ইজ আ malicious act, malicious act that seeks to damage data, steal information, and disrupt digital operation. Digital operation. That is called threat. মানে আমার যে কোনো পোটেনশিয়াল ডেঞ্জার মানেই হচ্ছে থ্রেট। যেমন তখন হতে পারে যে আমার কোনো আনঅথরাইজ কোনো অ্যাক্সেস, বা ধরো হ্যাকিং, এটা কিন্তু একটা থ্রেট। বা তোমার ধরো ডেটা চুরি হয়ে গেছে, ডেটা থেফট বা লিকেজ, ওয়ান কাইন্ড অফ থ্রেট। তোমার ধরো কোনো ম্যালওয়্যার, কোনো ইনফেকশন হয়েছে, দ্যাট ইজ কল্ড থ্রেট। বা কোনো ভাইরাস ধরো অ্যাটাক হয়েছে, ধরো একটা কোনো ভাইরাস চলে এসছে, দ্যাট ইজ কল্ড থ্রেট। ওকে, আবার তোমার ধরে নাও হয়তো আমার হয়তো কোনো সিস্টেমে কোনো প্রিভিলেজেস হয়তো আমরা মানে মিস ইউজ করছি। আমি একটা সিস্টেমের আমি ধরো একটা এমপ্লয়ি, তাহলে আমার একটা ধরে নাও আমার একটা মানে সুবিধা আছে, আমার একটা প্রিভিলেজেস রয়েছে, যে আমি হয়তো রিড করতে পারি, রাইট করতে পারি, অ্যাক্সেস আবার ধরো অ্যাক্সেস করতে পারি বা এক্সিকিউট করতে পারি। তাহলে আমি আমার এই সিস্টেমের প্রিভিলেজেসটাকে নিয়ে বা তোমার সুবিধাগুলোকে নিয়ে আমি তাকে ধরো মিস ইউজ করছি, ইনসাইডার মিস ইউজ অফ সিস্টেম প্রিভিলেজেস। আর তার সঙ্গে হচ্ছে ফিশিং, এই ফিশিংটা কিন্তু ওয়ান কাইন্ড অফ থ্রেট। তো ডিফারেন্ট টাইপের তোমার থ্রেট আছে,
আমি যে তোমাকে নামগুলো বললাম, দ্যাট ইজ আ এক্সাম্পল অফ থ্রেট, এক্সাম্পল অফ থ্রেটস। আমি ফার্স্টে কি বললাম? আনঅথরাইজড অ্যাক্সেস, আনঅথরাইজড অ্যাক্সেস। আর আনঅথরাইজড অ্যাক্সেস মানেই তো হচ্ছে হ্যাকিং। আমি তোমার কাছ থেকে কিছু আমার পারমিশন নেই, তাও আমি তোমার কাছ থেকে কিছু চুরি করে নিলাম, দ্যাট ইজ কল্ড হ্যাকিং। নাম্বার 2 হচ্ছে ডেটা থেফট, ডেটা থেফট অর লিকেজ, অর লিকেজ। থার্ড, কোনো ভাইরাস দ্বারা তোমার সিস্টেমটা, কোনো ভাইরাসকে আমরা বলতে পারি এটা কোনো থ্রেট, বা কোনো ম্যালওয়্যার, কোনো ধরনের ইনফেকশন, ভাইরাস বা ম্যালওয়্যার, এটা একটা থ্রেট। নাম্বার 4, আর কি বলেছিলাম, যে ইনসাইডার মিসইউজ অফ সিস্টেম প্রিভিলেজেস, সিস্টেম প্রিভিলেজেস। ওকে, আর আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে ফিশিং, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ থ্রেট। এটা কিন্তু এক্সাম্পল অফ এ থ্রেট। এবার এই থ্রেটে তোমার কিন্তু ডিফারেন্ট টাইপ আছে, যেমন তোমার ন্যাচারাল থ্রেট, হিউম্যান থ্রেট, টেকনিক্যাল থ্রেট। আমাদের এনভায়রনমেন্ট থেকে বা ন্যাচারাল কোনো ডিজাস্টার থেকে কিছু থ্রেট আসতে পারে, অকার করতে পারে, তাকে বলা হয় ন্যাচারাল থ্রেট। যেমন তোমার ধরো ফ্ল্যাড, বা হয়তো বন্যা এসছে, বা ফায়ার, আগুন লেগে গেছে, বা আর্থকুয়েক, ওকে, বা ধরো হয়তো পাওয়ার ফেলিওর, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল থ্রেটস অকার ডিউ টু এনভায়রনমেন্টাল অর ন্যাচারাল ডিজাস্টার। নাম্বার 2 ধরো হিউম্যান থ্রেট। আমরা কোনো পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালসের দ্বারা ইন্টেনশনালি বা অ্যাক্সিডেন্টালি তোমার কিন্তু হিউম্যান থ্রেটটা আসতে পারে, যেমন হ্যাকিং। আমি তোমার কাছে তোমাকে কিছু না বলে তোমার কাছে আমি একটা কিছু জিনিস আমি চুরি করে নিলাম বা অ্যাক্সেস করে নিলাম, তো সেটা হতে পারে অ্যাক্সিডেন্টালি, আবার সেটা কিন্তু হতেও পারে ইন্টেনশনালি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কজড বাই ইন্ডিভিজুয়ালস। আমি হয়তো ইনসাইডার কোনো, যে তোমাকে এখন লিখছিলাম যে ইনসাইডার মিসইউজ অফ সিস্টেম প্রিভিলেজেস, তো ইনসাইডার মিসইউজ কিন্তু এটাও কিন্তু একটা হিউম্যান থ্রেটস। আর থার্ড তোমার হচ্ছে টেকনিক্যাল থ্রেটস। টেকনিক্যাল থ্রেট কিন্তু তোমার অ্যারাইজ করে সিস্টেম ফেলিওরের জন্য বা কোনো সফটওয়্যার ফেলিওরের জন্য। যেমন ধরো তোমার সিস্টেম ফেলিওর হয়ে গেছে, তো তোমার কি হবে, তোমার তোমার পুরো সিস্টেম কিন্তু ক্র্যাশ করে যাবে। বা ধরে নাও হয়তো তোমার নেটওয়ার্কটা ধরে নাও হয়তো আউটেজ হয়ে গেছে, বা তোমার ধরো সফটওয়্যারে কোনো বাগ চলে এসছে। তো সবগুলো কিন্তু তোমার হচ্ছে আমার টেকনিক্যাল থ্রেটের এক্সাম্পল। ওকে, তাহলে টাইপস অফ থ্রেটের মধ্যে আমরা 3 রকমের থ্রেট আমরা জানলাম। আমি জাস্ট নামগুলো লিখবো টাইপস অফ থ্রেটের মধ্যে। টাইপস অফ থ্রেটের মধ্যে ফার্স্ট বললাম ন্যাচারাল থ্রেট, নাম্বার 2 বললাম হিউম্যান থ্রেট, আর থার্ড বললাম টেকনিক্যাল থ্রেড। আমি এই প্রতিটা থ্রেডের জন্য কিন্তু আমি বলেছি যে এগুলো কেন অকার করতে পারে, কেন অকার করে, আর তার সঙ্গে বলেছি কিন্তু তাদের একটা করে এক্সাম্পল। আমি ন্যাচারাল থ্রেডে তোমার এক্সাম্পল বলেছিলাম যে কোনো ফ্ল্যাড, বা কোনো ফায়ার, বা কোনো আর্থকোয়েক, বা কোনো পাওয়ার ফেলিওর, পাওয়ার ফেলিওর। আমি হিউম্যান থ্রেটের এক্সাম্পল বলেছিলাম তোমাকে হ্যাকিং, বা ফিশিং, বা ইনসাইডার মিসইউজ। আর টেকনিক্যাল থ্রেডের তোমাকে এক্সাম্পল বলেছিলাম যে সিস্টেম ক্র্যাশ, নেটওয়ার্ক আউটেজ, বা সফটওয়্যার বাগস। সফটওয়্যার বাগস, এটাও কিন্তু অ্যাকচুয়ালি তোমার টেকনিক্যাল থ্রেডের কিছু এক্সাম্পল। ওকে, তো এই হচ্ছে তোমার থ্রেডের কনসেপ্ট, যে হোয়াট ইজ থ্রেড, ডিফারেন্ট টাইপ অফ থ্রেড, আর এক্সাম্পল অফ আ থ্রেড। ঠিক আছে, এবার চলে আসবো আমরা
নেক্সট কনসেপ্ট আমরা অ্যাটাক ভেক্টরের কনসেপ্ট। সবাই বুঝতে পারলাম আমরা থ্রেটের কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছি থ্রেটের কনসেপ্ট? সবাই বুঝতে পেরেছি? ওকে, এবার চলে আসবো আমরা অ্যাটাক ভেক্টরের কনসেপ্ট। হ্যাঁ, এসো, খোলা আছে? এক মিনিট ধরো। এই খোলা আছে? পাবে তো টাকা আমার কাছে, নিয়ে যাও। এই নাও। চলো, এবার আমরা অ্যাটাক ভেক্টরের কনসেপ্টটা আমরা একটু দেখবো। মানে এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং একটা কনসেপ্ট বা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাটাক ভেক্টর। কারণ সাইবার সিকিউরিটি ডোমেনে অ্যাটাক ভেক্টর, থ্রেট, এগুলো কমন টার্ম, এগুলো খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো অ্যাটাক ভেক্টর বেসিক্যালি, এটাকে যদি একটু এলাবোরেট করা যায়, অ্যাটাক ভেক্টর মানে হচ্ছে একটা পাথ। পাথ মানে তো রাস্তা, পাথ। বা আমি এখানে তো পাথ মানে তো রাস্তা বলতে পারবো না, এখানে পাথ মানে হচ্ছে একটা ওয়ে বা একটা মেথড, যে পাথ বা মেথডটা ব্যবহার করে কে না, যারা অ্যাটাকার তারা ব্যবহার করে তোমার সিস্টেমের যে ভালনারেবিলিটি, সেটাকে তোমার এক্সপ্লয়েট করে, তোমাকে তোমার সিস্টেমের একটা মানে এক্সট্রা একটা লোড বাড়িয়ে দেয় বা ম্যালিসিয়াস কোনো পেলোড বাড়িয়ে দেয়। সেটাই হচ্ছে কিন্তু অ্যাটাক ভেক্টর। তাহলে অ্যাটাক ভেক্টর হচ্ছে একটা রুট বা একটা পাথ বা একটা মেথড, যার থ্রু দিয়ে হ্যাকার যারা বা অ্যাটাকার যারা, তারা কিনা তোমার কম্পিউটার বা তোমার সিস্টেম বা তোমার নেটওয়ার্কের একটা আনঅথরাইজড অ্যাক্সেস কিন্তু তারা গেইন করতে পারে। তো সেই পাথ বা সেই মানে রুট বা সেই মেথডটাকে আমরা বলছি অ্যাটাক ভেক্টর। মানে যে পাথের থ্রু দিয়ে একটা অ্যাটাকার বা একটা হ্যাকার সে তোমার সিস্টেমের ক্রেডেনশিয়ালটাকে বা আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারে, তার অ্যাক্সেসটাকে গেইন করতে পারে, তো সেই পাথটাকে আমরা বলছি বা সেই রুটটাকে আমরা বলছি অ্যাটাক ভেক্টর। তবে যদি একটা ডেফিনেশন বলি, তাহলে আমি এরকমভাবে বলতে পারি ডেফিনেশনটা, যে অ্যাটাক ভেক্টর অ্যান অ্যাটাক ভেক্টর, আমি যেটা বললাম সেটাকে আমি লিখবো, ইজ দ্য রুট by which a hacker or attacker gains unauthorized access to a computer or network। তার মানে খুব শর্ট টার্মে, ইন শর্ট, মানে শর্টে যদি তোমাকে বলার চেষ্টা করি যে হোয়াট ইজ অ্যাটাক ভেক্টর, তো থ্রেটকে আমরা এক কথায় বলতে পারি যে যে আমার সিস্টেমে এখন কি ঘটবে, হোয়াট ক্যান হ্যাপেন, থ্রেট। আর অ্যাটাক ভেক্টরটা হচ্ছে যে তোমার সিস্টেমে তোমার যেটা ঘটবে, তো সেই অ্যাটাক ভেক্টরটা হচ্ছে যে হাউ ইট হ্যাপেন্স, কি করে এটা হবে। তো কি করে এটা হবে মানে যে রুট বা যে পাথ বা যে মেথড ব্যবহার করে তোমার সিস্টেমের আনঅথরাইজ অ্যাক্সেসটাকে গেইন করে নিচ্ছে তোমার কম্পিউটারে বা তোমার সিস্টেমে বা তোমার নেটওয়ার্কের, তো সেটাই হচ্ছে অ্যাটাক ভেক্টর। দ্যাট ইজ হাউ ইট হ্যাপেন্স, আমরা খুব শর্টে বলতে পারি।
ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাটাক ভেক্টরস। এবার এই অ্যাটাক ভেক্টরস, কমন কিছু অ্যাটাক ভেক্টরস আছে, কমন কিছু অ্যাটাক ভেক্টরস আছে, মানে যেমন যে রুট বা যে পাথ বা যে মেথড ফলো করে তোমার সিস্টেমকে তারা হ্যাক করে অ্যাটাকাররা, বা উম, তো তার কিছু অ্যাটাক ভেক্টরের কিছু নাম আছে। ওকে, কি কি নাম আছে, বা তাকে আমরা এক কথায় বলতে পারি কমন অ্যাটাক ভেক্টরস। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হয়, এই কমন অ্যাটাক ভেক্টর গুলো কিন্তু ইউজ করে অ্যাটাকাররা কিন্তু অ্যাটাক করতে পারে। ইজ আ কমন অ্যাটাক ভেক্টরস। তার নামগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ম্যালওয়্যার, আমরা পড়ে এসেছি ম্যালওয়্যার। ম্যালওয়্যার, আর ম্যালওয়্যার মানেই তো তোমার ধরো ভাইরাস, কোনো কোনো ট্রোজান, কোনো র্যানসমওয়্যার, সবই তো ম্যালওয়্যার আন্ডারে পড়ছে। মানে একটা সফটওয়্যারকে ডিজাইন করা হয়, যে সফটওয়্যারটা তোমার সিস্টেমটাকে হার্ম করতে পারে বা তোমার সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারে। তোমার 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 তো এই ম্যালওয়্যারটা তো একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম, যার থ্রু দিয়ে আমি আমি অ্যাজ অ্যান অ্যাটাকার আমি তোমার সিস্টেমটাকে হার্ম করছি, ক্ষতি করছি, বা তোমার সিস্টেমটাকে আমি কন্ট্রোল করছি। তাহলে ম্যালওয়্যার কিন্তু একটা অ্যাটাক ভেক্টরস। ওকে, নাম্বার টু হচ্ছে ফিশিং। ফিশিংটা আমরা পড়েছি। এই ফিশিংটাকে তোমার বলা হয় যে তোমার কাছে একটা আননোন কোনো মেল আসলো, আননোন কোনো সোর্স থেকে, এটাকে ডিসেপটিভ ইমেলস বলা হয়। বা কোনো মেসেজ আসলো, যে মেসেজ বা মেলের থ্রু থ্রু দিয়ে কিন্তু সে তোমার তোমার কাছ থেকে কিছু ডেটাকে কিন্তু সে মানে চুরি করে নেবে বা স্টিল করবে। আর কোনো ফেক লগ ইন পেজ তোমার কাছে চলে আসলো, তোমাকে লগ ইন করতে বললো, বা তোমাকে হয়তো ব্যাংকের ক্রেডেনশিয়াল দিতে বললো, তুমি সেখানে হয়তো ভুল করে তোমার লগ ইন পেজে তুমি হয়তো তুমি একটা তোমার লগ ইন ইনফরমেশন দিলে, বা তোমার ব্যাংকের ক্রেডেনশিয়াল তুমি দিয়ে ফেললে, তার মানে কিন্তু সেটা কিন্তু তোমার কিন্তু চুরি হয়ে গেল। এই যে ফিশিং। নাম্বার থ্রি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা আমরা পরে পড়বো বলেছি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাটাক ভেক্টরস। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে এখানে কিছু মানে পিপলকে বা কিছু মানুষজনকে ম্যানিপুলেট করা হয়, যাতে করে তারা ইনফরমেশনগুলোকে তারা রিভিল করতে পারে। আমরা পরে আসবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, এখন জাস্ট নামটা মনে রাখো যে অ্যাটাক ভেক্টরসের মধ্যে একটা তোমার টাইপ হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে এটা অ্যাকচুয়ালি প্রি টেক্সটিং বা বেটিং, ডিফারেন্ট কনসেপ্ট আছে এর মধ্যে, আমি সেগুলোতে আসবো আমরা, যে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, পারলে আজকে আমরা লাস্টে একটু বলবো। নাম্বার ফোর হচ্ছে উইক পাসওয়ার্ড। উইক পাসওয়ার্ডের থ্রু দিয়েও কিন্তু তোমার সিস্টেম কিন্তু হ্যাক হতে পারে। তুমি এটা উইক পাসওয়ার্ড সেট করে রেখেছো তোমার সিস্টেমে, হয়তো তার থ্রু দিয়ে কিন্তু তোমার, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাটাক ভেক্টরস। যে বাই ইউজিং ইজি অ্যান্ড রিউজ পাসওয়ার্ড, তো সেগুলো তো আমি ধরো সবসময় তো অ্যাক্সেস করতেই পারবো, মানে ইজিলি সেগুলো কিন্তু অ্যাক্সেস করা যাবে। আমরা আমরা তোমার জেনারেলি তোমার ধরো কোনো পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6, বা আমি পাসওয়ার্ড দিচ্ছি তোমার পাসওয়ার্ডই, পাসওয়ার্ডটাই হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এগুলো কিন্তু তোমার খুব সহজেই কিন্তু এগুলোকে গেস করা যায়। তো এই উইক পাসওয়ার্ডের থ্রু দিয়েও কিন্তু অনেক সময় অ্যাটাক করা যায়। আমি তোমার মেল আইডিটা জানি, আমি জানি যে তোমার মেল আইডিতে তোমার 1 2 3 4 5 6 তোমার পাসওয়ার্ড আছে, আমি তোমার মেল আইডিটাকে লগ ইন করলাম 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে। তো আমি কিন্তু তোমার সিস্টেমের কিন্তু সমস্ত ডেটাগুলোকে বা তোমার মেলে তোমার যে ইনফরমেশন গুলো আছে আমি সবগুলো স্টিল করে নিলাম, চুরি করে নিলাম, উইক পাসওয়ার্ড। নাম্বার ফাইভ হচ্ছে আনপ্যাচড সফটওয়্যার। আনপ্যাচড সফটওয়্যার মানে আমরা কোনো আউটডেটেড হয়তো কোনো সফটওয়্যারকে ব্যবহার করছি, আমি তাকে হয়তো আপডেট করি, আমি ধরুন হয়তো ওল্ড ভার্সন অফ উইন্ডোজ ব্যবহার করছি এখনো পর্যন্ত, তো তার থ্রুতেও কিন্তু আমার অ্যাটাক হতে পারে। ওকে, নাম্বার সিক্স ইনসাইডার থ্রেট। ইনসাইডার থ্রেট, একটা এমপ্লয়ি কোম্পানির, সে তার অ্যাক্সেস, তার তো অ্যাক্সেস আছে তার সিস্টেমের সমস্ত কিছুতেই, তো সেই সিস্টেমের তোমার তার যে অ্যাক্সেসটা রয়েছে, তার যে রাইটটা রয়েছে, অ্যাক্সেস রাইট, তো সে কিন্তু সেটাকে তোমার মিস ইউজ করছে। সে তোমার কিছু কনফিডেন্সিয়াল কিছু ফাইলকে কপি করে শেয়ার করে দিচ্ছে। তো তার মধ্যে ইনসাইডার থ্রেট, তার তোমার, তো সেটা তো একটা অ্যাটাক ভেক্টরস, এর থ্রু দিয়ে তোমার অ্যাটাক হতে পারে। ওকে,
নাম্বার 7, ইউএসবি অথবা কোনো রিমুভেবল কোনো মিডিয়া। অনেক সময় কোনো ফিজিক্যাল ডিভাইস তুমি হয়তো তোমার ল্যাপটপে বা তোমার মেশিনে তুমি হয়তো ইনসার্ট করলে তার থ্রু দিয়েও কিন্তু কোনো ম্যালওয়্যার কিন্তু তোমার স্প্রেড করতে পারে। আমার কোনো ইনফেক্টেড যদি কোনো পেন ড্রাইভ থাকে, সেই ইনফেক্টেড পেন ড্রাইভের থ্রু দিয়েও কিন্তু আমার কোনো ম্যালওয়্যার কিন্তু স্প্রেড করতে পারে আমার সিস্টেমে। দ্যাট ইজ আ ইউএসবি অর এনি রিমুভেবল কোনো মিডিয়া। ওকে। আর নাম্বার 8, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এটা আমরা বলেছি অলরেডি। MITM, সরি, MITM, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। দুটো সিস্টেম তারা কমিউনিকেট করছে একে অপরের সাথে, মাঝখান থেকে কোনো একজন হয়তো তাদের কমিউনিকেশনটাকে হয়তো ইন্টারসেপ্ট করছে। ওকে, দ্যাট ইজ দ্য ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এটা তোমার ডেনিয়াল অফ সার্ভিসেস তোমার তো হতেই পারে। আমার হয়তো সার্ভারটাকে হয়তো আমরা মানে এতটাই ওভারলোড করে দিচ্ছি যাতে করে যখন নর্মাল কোনো ইউজার তোমার সার্ভারটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে তাকে দেখাচ্ছে আনঅ্যাভেলেবল। মানে আমি একটা পার্টিকুলার ওয়েবসাইটকে এত ট্রাফিক দিয়ে ভরিয়ে দিয়েছি যাতে করে সেই সার্ভারটা সবার কাছে তোমার মানে অ্যাভেলেবল দেখাচ্ছেই না। দ্যাট ইজ আ ডেনিয়াল অফ সার্ভিসেস। ওকে, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাটাক ভেক্টরস। দ্যাট ইজ আ ডেনিয়াল অফ সার্ভিসেস, দ্যাট ইজ আ ডস। এই সবগুলোই হচ্ছে আমার কমন টাইপের অ্যাটাক ভেক্টরস। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? তাহলে থ্রেট আর অ্যাটাক ভেক্টরস এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি, রিলেশনশিপটা কি? যে থ্রেটটা রিপ্রেজেন্ট করছে কোনো পোটেনশিয়াল কোনো রিস্ক বা কোনো ডেঞ্জারকে, আর অ্যাটাক ভেক্টর তোমার হচ্ছে সে কিন্তু তোমার রিপ্রেজেন্ট করছে কোনো একটা মেথডকে, যে ওই থ্রেডটাকে ক্যারি আউট করার জন্য তোমার কি মেথড ইউজ হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাটাক ভেক্টর বা দ্যাট রিপ্রেজেন্ট অ্যাটাক ভেক্টর। তার মানে এই থ্রেট আর অ্যাটাক ভেক্টরকে যদি আমি একসাথে নিয়ে বলি তাহলে তারা কিন্তু অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে যে হাউ অ্যান্ড হোয়াই অ্যান অ্যাটাক অকার্স, কেমন করে এবং কেন অ্যাটাকটা অকার করলো। হাউ অ্যান্ড হোয়াই অ্যান অ্যাটাক অকার্স। তো দিস আর দ্য কনসেপ্ট অফ অ্যাটাক ভেক্টরস। তাহলে আমাকে এই অ্যাটাক ভেক্টরস গুলোকে যদি আমাকে প্রিভেনশন করতে হয় তাহলে, বা মিটিগেট করতে হয়, মিটিগেট করা মানে হচ্ছে কমানো। প্রিভেনশন মানে একবারে বন্ধ করে দেওয়া, আর মিটিগেশন মানে হচ্ছে কমানো। তাহলে আমাকে রেগুলার সফটওয়্যারগুলোকে আপডেট করতে হবে, আমাকে প্যাচগুলোকে আপডেট করতে হবে, আমাকে কোনো স্ট্রং পাসওয়ার্ড পলিসি আমাকে ইউজ করতে হবে, আমাকে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমাকে ইউজ করতে হবে, আমাকে সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং আমাকে নিতে হবে, আমাকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা কোনো ফায়ারওয়ালস আমাকে ইউজ করতে হবে ভালো। তবেই কিনা আমরা এগুলো থেকে কিন্তু প্রিভেনশন বা এগুলোকে আমরা প্রিভেনশন করতে পারবো বা মিটিগেশন করতে পারবো। আর সাইবার সিকিউরিটিতে কিন্তু এই থ্রেট আর অ্যাটাক ভেক্টর কিন্তু হচ্ছে একটা কোর কনসেপ্ট, থ্রেট আর অ্যাটাক ভেক্টরস। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাটাক ভেক্টরস। বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি যে হোয়াট ইজ অ্যাটাক ভেক্টরস? এবার লাস্ট কনসেপ্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাসুরেন্স। এটার মধ্যে তোমার থার্ড কনসেপ্ট আজকে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাসুরেন্স। ইনফরমেশন অ্যাসুরেন্স। চলো এখন একটু একটু জানি, ফার্স্টে কনসেপ্টে জানি তারপরে ডেফিনেশনটা বলবো। আহ, আমি ফার্স্টে ইনফরমেশন অ্যাসুরেন্সের একটা একটা ফর্মুলা লিখবো, হ্যাঁ। মানে একটা সিম্পল একটা ফর্মুলা, তোমার এখানে তোমার ফর্মুলা বলা হয় না, এটা তোমার একটা সিম্পল ওয়ার্ড লিখবো। আহ, মানে কিছু সিম্পল কিছু ওয়ার্ডস, নট ওয়ার্ড, ওয়ার্ডস। ইনফরমেশন অ্যাসুরেন্স ইকুয়ালস টু, এটা এই এটাকে দেখে বুঝতে পারো কিনা যে হোয়াট ইজ ইনফরমেশন অ্যাসুরেন্স। Information assurance equals to protecting information plus managing risks
প্লাস এনসিওরিং ট্রাস্ট। এনসিওরিং ট্রাস্ট, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। এটা মানে কি বুঝলে বলো? তাই এটা আমি এটাকে লিখলাম, এটাকে দেখে তোমাদের মানে কিছু বুঝতে পারলে যে হোয়াট ইজ ইনফরমেশন অ্যাসুরেন্স? এই স্টেটমেন্টটাকে দেখে কিছু বুঝতে পারলে যে হোয়াট ইজ ইনফরমেশন অ্যাসুরেন্স? হুম, কিছু বোঝা গেল না যে ইনফরমেশন অ্যাসুরেন্স ইকুয়ালস টু রিস্কটাকে ম্যানেজ করছি, আমি আমার সিস্টেমের ট্রাস্টটাকে এনসিওর করছি, বিশ্বাসটাকে এনসিওর করছি। আমাকে, আমার সিস্টেমকে ধরে নাও আজকে 50 জন হয়তো ট্রাস্ট করে, তো আমি সবসময় চাইবো যে আমার সিস্টেমের উপর তোমার যারা ডিপেন্ডেন্ট, তারা যদি কোনো কারণে তাদের তোমার ডেটাগুলো যদি কোনো কারণে যদি চুরি হয়ে যায়, তারা কি আমাকে ট্রাস্ট করবে? নিশ্চয়ই না, ট্রাস্ট করবে না। তাহলে আমাকে সবসময় আমার সিস্টেমটাকে তোমার সিকিউর রাখতে হচ্ছে, আমার মানে আমার যত ইনফরমেশন গুলো আমাকে সিকিউর রাখতে হচ্ছে বা মানে প্রোটেক্ট করে রাখতে হচ্ছে, বা রিস্কটাকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, কমাতে হচ্ছে রিস্কটাকে। তাহলে ইনফরমেশন অ্যাসুরেন্স অ্যাকচুয়ালি রেফার করে, বেসিক্যালি এটা একটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা কিসের প্র্যাকটিস না আমার ইনফরমেশনগুলোকে প্রোটেক্ট করবার একটা প্র্যাকটিস। প্র্যাকটিস যাতে করে আমি এনসিওর করতে পারি কনফিডেন্সিয়ালিটি, আমি এনসিওর করতে পারি ইন্টিগ্রিটি, আমি এনসিওর করতে পারি অ্যাভেলেবিলিটি, আমি এনসিওর করতে পারি অথেন্টিসিটি, এবং আমি এনসিওর করতে পারি নন রেপুটেশন অফ দ্য ডেটা। দ্যাট ইজ কল্ড ইনফরমেশন অ্যাসুরেন্স। তাহলে আমি যে প্রসেসটা ব্যবহার করে আমি রিস্ক গুলোকে আমি ম্যানেজ করতে পারছি, যাতে করে আমি এনসিওর করতে পারবো যে আমার সিস্টেম সবসময় সিকিউর থাকবে, সবসময় রিলায়েবল থাকবে, আর সবসময় ট্রাস্ট অর্থী হবে। ট্রাস্ট অর্থী মানে বিশ্বস্ত হবে। তার জন্য আমি তোমাকে লিখেছিলাম যে ইনফরমেশন অ্যাসুরেন্স ইকুয়ালস টু প্রোটেক্টিং ইনফরমেশন প্লাস ম্যানেজিং রিস্ক প্লাস এনসিওরিং ট্রাস্ট। ওকে, এটাকে আমার এক কথায় কিন্তু আমি এটাকে তোমার জাস্ট বললাম, দ্যাট ইজ দ্য ইনফরমেশন অ্যাসুরেন্স। তাহলে ইট ইজ দ্য প্রসেস অফ, ইট ইজ দ্য process of managing risks, এই যে লিখেছি ম্যানেজিং রিস্ক রিলেটেড টু দ্য রিলেটেড টু দ্য ইউজ, ইউজ হতে পারে সেটা কোনো কোনো প্রসেসিং হতে পারে, তার কোনো রিস্কটাকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, আমার সেটা কোনো স্টোরেজ হতে পারে, বা কোনো ট্রান্সমিশন অফ ইনফরমেশন হতে পারে। সবটা রিস্কগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে, ট্রান্সমিশন অফ ইনফরমেশন, transmission of information, and ensuring that it remains secure, reliable, and trustworthy. trustworthy তাকে আমরা বলছি ইনফরমেশন অ্যাসুরেন্স। এবার এই ইনফরমেশন অ্যাসুরেন্সের তোমার যেটা মেন যেটা অবজেক্টিভ হচ্ছে, যে আমার ইনফরমেশন অ্যাসুরেন্স আমাকে গ্যারান্টি দেয় যে আমার ইনফরমেশনগুলো শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে কোনো অথরাইজড কোনো ইউজার, আর যে ইনফরমেশনগুলো তোমার রিমেন্স সবসময় সেটা অ্যাকুরেট থাকবে, আর সবসময় তোমার অ্যাভেলেবেল থাকবে যখন সেটা দরকার লাগবে। তার মানে আমার অথরাইজড ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারে, দ্যাট ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি বা অথেন্টিকেশন। তারপরে সে কিন্তু এনসিওর করছে যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, অথেন্টিকেশন অ্যান্ড নন রেপুটেশন। তো হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি? না ensure the sensitive information is accessed only by the authorized user, that is a confidentiality. সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি, যে আমার ইনফরমেশন গুলো
আমাকে এটা এনশিওর করতে হবে যে আমার ইনফরমেশনগুলো কোনোভাবে অল্টার হয়নি বা ট্যাম্পার্ড হয়নি। থার্ড ওয়ান হচ্ছে অ্যাভেলেবিলিটি। আমাকে এটা এনশিওর করতে হবে যে আমার সিস্টেমের ইনফরমেশনগুলো সবসময় অ্যাভেলেবেল হোয়েন নিডেড। আর নাম্বার ফোর হচ্ছে অথেন্টিকেশন, যে আমাকে কোনো একটা ইউজার যখন আমার সিস্টেমকে অ্যাক্সেস করতে যাবে, আমাকে কিন্তু তা ফার্স্টে আমাকে কনফার্ম করতে হবে তার আইডেন্টিটি, যে সে ভ্যালিড ইউজার কি না। দ্যাট ইজ দ্য অথেন্টিকেশন। আর নাম্বার ফাইভ হচ্ছে নন রেপুটেশন। আমাকে এনশিওর করতে হবে, মানে একটা ইউজারের যে অ্যাকশনগুলোকে আমাকে কিন্তু এনশিওর করতে হবে। আমাকে ডেনিয়াল অফ অ্যাকশনটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে। মানে প্রতিটা ইউজারের যে অ্যাকশনগুলো তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। দ্যাট ইজ দ্য নন রেপুটেশন। তাহলে এই পাঁচটা ফর্মকে একসাথে, মানে এই পাঁচটা কিন্তু ফর্ম অ্যাকচুয়ালি বা অবজেক্টিভ বলতে পারি। তো অবজেক্টিভ অফ ইনফরমেশন অ্যাসুরেন্স এটা, এই অবজেক্টিভের মধ্যেই কিন্তু আমার এই পাঁচটা টার্ম কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হবে। নাম্বার ওয়ান, কনফিডেন্সিয়ালিটি। নাম্বার টু, ইন্টিগ্রিটি। নাম্বার থ্রি, অ্যাভেলেবিলিটি। নাম্বার ফোর, অথেন্টিকেশন। আর নাম্বার ফাইভ হচ্ছে নন রেপুটেশন। নন রেপুটেশন। এই পাঁচটা ফর্মকে একসাথে আমরা CIAAN বলতে পারি। CIAAN মডেল বলা হয় এখানে অ্যাকচুয়ালি। সি থেকে CIAAN, এখানে CIAAN মডেল বলছে এটাকে। তাহলে এই ইনফরমেশন অ্যাসুরেন্সের যদি আমরা কিছু ফাংশন দেখি, যে কি ফাংশন পারফর্ম করে ইনফরমেশন অ্যাসুরেন্স, কিছু ফাংশনগুলোর আমরা নামগুলো জাস্ট জানবো, কি কি ফাংশন পারফর্ম করে ইনফরমেশন অ্যাসুরেন্স। না, প্রথম ফাংশন যেটা পারফর্ম করে সেটা তোমার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। পোটেনশিয়াল যত রিস্ক আসতে পারে সেই প্রত্যেকটা রিস্ক কিন্তু ম্যানেজ করে। যে আমার একটা ইনফরমেশন রিলেটেড তোমার ধরো না, কোনো রিস্ক তাকে আইডেন্টিফাই করা, তাকে অ্যানালাইজ করা, তাকে মিটিগেট করা, সবটাই কিন্তু হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের কাজ। এই কাজটা কিন্তু করছে ইনফরমেশন অ্যাসুরেন্স। নাম্বার টু হচ্ছে ডেটা প্রোটেকশন। ডেটা প্রোটেকশন দেওয়া, সেটাও তার একটা মেইন কাজ। ডেটা প্রোটেকশন মানে তোমার ডেটাগুলো কিন্তু সেফগার্ড করে রাখছে ফ্রম দ্য আনঅথরাইজ অ্যাক্সেস অথবা মডিফিকেশনের থেকে। যে আমার ডেটা কোনোভাবে যেন আনঅথরাইজ যেন কোনো তোমার মডিফিকেশন হয়ে না যায়, ডেটা প্রোটেকশন। নাম্বার থ্রি হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট রেসপন্স কিন্তু এটা কিন্তু ইনফরমেশন অ্যাসুরেন্সের একটা ফাংশন বলতে পারো। ইনসিডেন্ট রেসপন্স বলছে যে আমাকে কোনো সাইবার ইনসিডেন্ট হয়েছে কি না ডিটেক্ট করা, তার সঙ্গে সঙ্গে তাকে রেসপন্ড করা, এবং সেখান থেকে তোমার রিকভার করা। দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য ইনসিডেন্ট রেসপন্স। তাহলে এই কাজটা করতেও কিন্তু আমাকে হেল্প করে ইনসিডেন্ট রেসপন্স। ওকে, এই কাজটা তোমার করতে আমাকে হেল্প করে আমাদের ইনফরমেশন অ্যাসুরেন্স। এটা কিন্তু তার একটা মেইন টাস্ক বা কাজ বলতে পারো বা ফাংশন। নাম্বার ফোর হচ্ছে ডিফারেন্ট টাইপের সিকিউরিটি পলিসিগুলোকে এনফোর্স করা বা ডেভেলপ করা। যে আমার কি কি সিকিউরিটি পলিসি থাকবে যাতে করে আমার সিস্টেমটাকে কেউ কোনোভাবে যাতে করে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে। আমাকে ডেভেলপ করতে হবে কিছু তোমার পলিসি, যাতে করে আমরা আমার ডেটাগুলোকে আমরা সেফলি হ্যান্ডেল করতে পারি। দ্যাট ইজ এ সিকিউরিটি পলিসি। আর নাম্বার ফাইভ হচ্ছে অডিটিং অ্যান্ড মনিটরিং। অডিটিং অ্যান্ড মনিটরিং কন্টিনিউয়াসলি আমাকে মনিটর করতে হবে আমার সিস্টেমের মধ্যে কোনো থ্রেট এসছে কিনা, বা আমার কোনো পলিসি ভায়োলেট হচ্ছে কিনা, আমার সিস্টেমে কোনো পলিসি ভায়োলেট হচ্ছে কিনা। ওকে, তো আমার তো ডিফারেন্ট সিকিউরিটি পলিসি থাকবে। তাহলে আমার কোনো একটা অর্গানাইজেশন ধরে হয়তো তোমার একটা কোনো পার্টিকুলার সিকিউরিটি পলিসি তো সে তো ভায়োলেট করছে, তো সেটা কিন্তু আমাকে সবসময় কিন্তু মনিটরিং করতে হবে। ঠিক আছে, তাহলে এই কাজটাও কিন্তু ইনফরমেশন অ্যাসুরেন্সের একটা কাজ বা ফাংশন বলতে পারে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইনফরমেশন অ্যাসুরেন্স। তাহলে আমরা ইনফরমেশন সিকিউরিটি
is a part of the information assurance. আমাকে ইনফরমেশনগুলোকে সিকিউর রাখার জন্যই কিনা বা সিকিউর রাখতে কিন্তু আমাকে ইউজ করতে হয় ইনফরমেশন অ্যাসুরেন্স কনসেপ্ট বা প্রসেস বা মেথড। তাহলে ইনফরমেশন তোমার সিকিউরিটি কিন্তু একটা পার্ট অফ দ্য ইনফরমেশন অ্যাসুরেন্স। মানে আমরা যদি চাই যে আমাদের ডেটাগুলোকে আমরা কনফিডেন্সিয়াল রাখবো বা প্রোটেক্ট করে রাখবো ফ্রম দ্য সাইবার থ্রেট, তার জন্য আমরা ইউজ করবো ইনফরমেশন অ্যাসুরেন্স। আমরা যাতে করে আমরা মেনটেন করতে পারি আমাদের ট্রাস্ট বা আমাদের রেপুটেশন অফ দ্য অর্গানাইজেশন, তার জন্য আমরা ইউজ করবো ইনফরমেশন অ্যাসুরেন্স। যাতে করে আমরা ফিনান্সিয়াল লসগুলোকে আমরা রিডিউস করতে পারি, তার জন্য আমরা ইউজ করব ইনফরমেশন অ্যাসুরেন্স। আর যাতে করে আমরা এনশিওর করতে পারি আমাদের বিজনেস, আমার যে বিজনেস তার যে কন্টিনিউটি বা তার যে কমপ্লায়েন্সগুলোকে যাতে করে আমরা এনশিওর করতে পারি, তার জন্য কিন্তু আমরা ইউজ করব ইনফরমেশন অ্যাসুরেন্স। তো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যাসুরেন্স, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স। অর্থাৎ ইম্পর্টেন্স অফ দ্য, এটাও কিন্তু একটু জেনে রাখতে হবে যে ইম্পর্টেন্স অফ দ্য ইনফরমেশন অ্যাসুরেন্স, তাকে কি ইম্পর্টেন্স কোথায়। আমি যে পয়েন্টগুলো বললাম দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইনফরমেশন অ্যাসুরেন্স। আমি তোমার দুটো এখানে জাস্ট লিখবো পয়েন্ট। একটা হচ্ছে প্রোটেক্ট কনফিডেন্সিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল ডেটা ফ্রম সাইবার থ্রেট, ফ্রম সাইবার থ্রেট। আর সেকেন্ড একটা বলবো সেটা হচ্ছে মেনটেন ট্রাস্ট অ্যান্ড রেপুটেশন, মেনটেন ট্রাস্ট অ্যান্ড রেপুটেশন অফ দ্য অর্গানাইজেশন, অফ দ্য অর্গানাইজেশন। আর রিডিউসেস দ্য ফিনান্সিয়াল লস। সাইবার থ্রেট হওয়া মানে কিন্তু আমার ফিনান্সিয়াল লস সেখানে হতে পারে, অর্থাৎ রিডিউস দ্য ফিনান্সিয়াল লস। কারণ ডেটা করাপশন হওয়া মানেই, ডেটা চুরি হওয়া মানেই তোমার ফিনান্সিয়াল লস। সেটা দ্যাট ইজ দ্য রিডিউস, সেটা কিন্তু রিডিউস করতে আমরা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্স অফ দ্য ইনফরমেশন অ্যাসুরেন্স। তো এই ইনফরমেশন অ্যাসুরেন্সের জন্য কিন্তু ডিফারেন্ট, মানে বড় বড় সিস্টেম তারা কিন্তু প্রচুর টেকনিক বা টুলস ব্যবহার করে। যেমন ধরো একটা ব্যাংকিং সিস্টেম ভাবো, অনলাইন ব্যাংকিং সিস্টেম, সে তোমার কনফিডেন্সিয়ালিটির জন্য ইউজ করছে এনক্রিপশন টেকনিক, অথেন্টিকেশন বা নন রেপুটেশনের জন্য তোমার জন্য ইউজ করছে ডিজিটাল সিগনেচার, অ্যাভেলেবিলিটির জন্য তোমার ইউজ করছে ব্যাকআপ সার্ভার, আর ডেটা ইন্টিগ্রিটির জন্য তোমার ইউজ করছে হ্যাশিং টেকনিক। তাহলে এই চারটে, এনক্রিপশন, ডিজিটাল সিগনেচার, ব্যাকআপ সার্ভার আর হচ্ছে হ্যাশিং, এরা কিন্তু একসাথে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে আমার ইনফরমেশন অ্যাসুরেন্স কনসেপ্টটাকে। তাহলে আমার ইনফরমেশনগুলোকে সিকিউর রাখার জন্য তোমার যে স্ট্র্যাটেজিক যে অ্যাপ্রোচ, তাকেই বলা হয় ইনফরমেশন অ্যাসুরেন্স। যেটা শুধুমাত্র যে আমার আনঅথরাইজ অ্যাক্সেসগুলোকে প্রিভেন্ট করছে সেটা নয়, কিন্তু আমার ইনফরমেশনগুলোকে অ্যাকুরেট রাখছে, সিকিউর রাখছে, সেটাও কিন্তু এনশিওর করছে ইনফরমেশন অ্যাসুরেন্স। তার সঙ্গে তোমার, আমার সবসময় ওটা অ্যাভেলেবেল থাকছে ইনফরমেশনটা, আমার ওটা ট্রাস্ট ভর্তি হচ্ছে, তো সবটাই কিন্তু এনশিওর করছে আমাদের ইনফরমেশন অ্যাসুরেন্স। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকের আমাদের কনসেপ্ট। আজকে আমরা এই এই কনসেপ্টগুলোই আজকে আমরা পড়লাম বা এইটুকুই আমরা পড়বো। এটা আমরা সবাই বুঝতে পারলাম, ইনফরমেশন অ্যাসুরেন্স সবাই বুঝতে পেরেছি, ইনফরমেশন অ্যাসুরেন্স সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা। আমরা নেক্সট দিন তোমার এর পরের পার্টগুলো আমরা দেখবো। আজকে আমি আর নেক্সট পার্টে যাচ্ছি না, কারণ থ্রেট মডেলিং, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচার তোমার দেখাবো। আর তার সঙ্গে তোমার চলে আসবো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আর পেনিট্রেশন টেস্টিং। এটা পড়তেই আমাদের নেক্সট ক্লাসটা লেগে যাবে, কারণ এটা একটা বড় একটা পার্ট বা টপিক বলতে পারো। আর এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আমাদের আরেকটা ক্লাস লাগবে। ওকে, হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর টাইপস অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে ইনসাইডার অ্যাটাক আছে, প্রিভেন্টিং ইনসাইডার থ্রেট, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টার্গেট, ডিফেন্স স্ট্র্যাটেজি, সেগুলো, এটা একটা পুরো ক্লাস লাগবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ঠিক আছে?
হ্যাঁ, আমরা তো ৩ নাম্বার ইউনিটটার মধ্যে কিছুই নেই। মানে জাস্ট গল্পগুলো, মানে জাস্ট তোমাকে গল্প শুনতে হবে আর কিচ্ছু না। তো এই সাইবার ফরেনসিকে গিয়ে একটু একটু ইয়ে আছে, এই সাইবার ফরেনসিক অ্যান্ড অডিটিং যেটা, হ্যাঁ, এটাও কিন্তু গল্পের মতো মতো করে আমরা তোমাকে একটা ইনসিডেন্স আমি বলবো যে এখানে ইনসিডেন্স হয়েছে হয়েছে, তারপরে তোমার সাইবার ফরেনসিক টিম বা অডিটিং টিম গিয়ে সেখানে কি কি করবে। তো সেটাই তোমার হচ্ছে তোমার তার রোলগুলোকে আমি এখানে মেনলি বলবো। ঠিক আছে? তো সাইবার ফরেনসিক কি, কম্পিউটার ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়া এখানে কি কি পারপাস সার্ভ করে, ফরেনসিক যে ইনভেস্টিগেটর তার তোমার কি রোল, বা কিভাবে তোমার ইনভেস্টিগেশন তোমার প্রসেসটা চলে, নেটওয়ার্ক এভিডেন্সগুলোকে কিভাবে কালেক্ট করা হয়, ঠিক আছে, কম্পিউটার ফরেনসিকগুলোকে রিপোর্ট কিভাবে তোমার লিখতে হয়, ঠিক আছে, এই সমস্ত পার্টগুলো সবই কিন্তু তোমার গল্পের মতো করে আমি আমি বলার চেষ্টা করবো। ঠিক আছে, এটা কিন্তু মানে খুব ইজি পার্ট, মানে জাস্ট গল্প বললেই হবে। আর লাস্ট তোমার কিছু লজ আছে, এই লজগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সাইবার এথিক্স বা কিছু লজ আছে, তো সেই লজে তোমার ডিফারেন্ট অ্যাক্ট আছে, তো সেই অ্যাক্টগুলো তোমার কোন অ্যাক্টে কি হয় না হয় সেটা কিন্তু তোমাকে পুরো মনে রাখতে হবে বা তোমাকে মুখস্থ করতে হবে অ্যাক্টগুলো। এই অ্যাক্টগুলো তো কিছু বোঝানোর কিছু নেই। ঠিক আছে, এই অ্যাক্টগুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের পেনাল কোডে তোমার যে অ্যাক্টগুলো আছে সেগুলো কিন্তু সেগুলো তো বোঝার কিছু নেই, সেগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে বা তোমাকে মুখস্থ করতে হবে এই অ্যাক্টগুলো। ঠিক আছে, যাই হোক, তো আর আমাদের লাস্ট একটা কনসেপ্ট দেওয়া আছে। হ্যাঁ, আমি যে তোমাকেই তো বললাম যে গ্রুপ থেকে নিয়ে তুমি একটু ক্লাসরুমে দেবে। এই কি, তুমি তো অ্যাজ আ স্টুডেন্ট সেকশন থেকে তুমি তো আপলোড করবে। এই কি তোমাদের আমাদের বিটেক ফিফথ সেমে তোমার সায়ন্তন, তোমার আমার যেগুলো মিস যায় সেগুলো সায়ন্তনকে বলি, সায়ন্তন আপলোড করে দেয়। হ্যাঁ, তুমিও ট্রাই করবে, না পারলে আমি দিয়ে দেবো, ঠিক আছে, না পারলে আমি দিয়ে দেবো, তুমি আবার ট্রাই করে দেখো, যদি না পারো আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কারণ আমি তো তোমার ধরো নাও, তুমি কিভাবে করবে আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমি তো তোমার অ্যাজ আ স্টুডেন্ট আমি তো লগ ইন করা নেই আমার, তাই না? আমি তো অ্যাডমিন হিসেবে আছি। তুমি দেখো, না না পারলে আমি 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 করে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তুমি আগে দেখো পারো কিনা। ঠিক আছে।